সব পিপিএ সব আইপিবির ক্ষেত্রেই এই শর্তটা প্রযোজ্য যে ক্যাপাসিটি পেমেন্টটা আমাদের পুরো দিতে হবে। তার মূল কারণটা হলো যে ক্যাপাসিটিটা সার্বক্ষণিকভাবে তৈরি রাখতে হয়, চাইলেই আমি পুরোটুক পাবো। এই যে তৈরি রাখার জন্য তারা যে ক্যাপাসিটিটা তৈরি করে রাখছে, সেই কারণে ক্যাপাসিটি পেমেন্টটা দিতে হয়। কিন্তু সেখানে যদি আমি কোনো বিদ্যুৎ নাও কিনি, শুধু ক্যাপাসিটি পেমেন্ট দিলেই আমার জন্য যথেষ্ট। কিন্তু আদানির ক্ষেত্রে 40% বিদ্যুতের খরচও দিতে হবে, এটাই হচ্ছে তফাৎ। অন্যান্য ক্ষেত্রে বিদ্যুতের কোনো খরচ দিতে হবে না, শুধু ক্যাপাসিটি পেমেন্ট দিলেই চলবে। কিন্তু আদানির ক্ষেত্রে 40% আমাদেরকে বিদ্যুতের খরচও দিতে হবে, উৎপাদনের খরচ। তার কারণটা যেটা আমি বলেছি ইতিমধ্যে, যে কয়লা তারা কিনে রেখেছে, সেই কয়লার মূল্য হিসাবে তারা 40% বিদ্যুতের মিনিমাম তারা পেমেন্ট চায়, সেটা আমাদের এই চুক্তিতে আছে। কুইক রেন্টাল যেই সময় করা হয়েছিল, সেই সময় আসলে এটা প্রয়োজন ছিল, এটা আমরা অস্বীকার করতে পারবো না। 2006, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত এই রেন্টাল কুইক রেন্টাল দিয়েই কিন্তু ব্যাপকভাবে আমাদের লোডশেডিং হয়েছিল সেই সময়। এবং তখন বিদ্যুৎ কেন্দ্রে কুইক রেন্টাল, তেল ভিত্তিক কুইক রেন্টালের চাইতেও যেটা আসলে জরুরি ব্যাপার, যেটা আমাদের বোঝার দরকার আছে, সেটা হচ্ছে যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক বিদ্যুৎ ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই। আমরা গ্যাসের করতে গেলেও সময় লাগবে, গ্যাসের সরবরাহ ছিল না আমাদের, এবং সৌরবিদ্যুৎ করতেও সময় লাগে। সেই সময় সৌরবিদ্যুৎ দিয়ে আমাদের যে সার্বক্ষণিক চাহিদা, সেটাও মেটানো সম্ভব ছিল না। সৌরবিদ্যুৎ আমরা জানি, ব্যাটারি ছাড়া যদি সৌরবিদ্যুৎ করি, সেটা শুধু দিনের বেলায় সেটা প্রযোজ্য হবে, রাত্রেবেলা সান্ধ্যকালীন যে আমাদের অতি উচ্চ চাহিদা হয়, যেটাকে আমরা ইভিনিং পিক বলি, সেটা করা সম্ভব না। কিন্তু 12 সাল 13 সালের পরের থেকে আর রেন্টাল কুইক রেন্টাল দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। সেই সাথে তারা ব্যাপকভাবে বেজ লোড, অর্থাৎ আমরা যেটা কয়লা ভিত্তিক বা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট যেগুলো করার কথা, সেটা করতে দীর্ঘ সময় লেগেছে। এবং আমাদের যে নিজস্ব গ্যাস উৎপাদন করার জন্য যেই অনুসন্ধান কাজ, খনন এবং অনুসন্ধান কাজ করা দরকার ছিল, সেটা না করে আমরা এলএনজির দিকে গিয়েছি। এলএনজি আমাদের দরকার আছে এবং তখনও ছিল, আমি মনে করি এটা এখনো দরকার আছে, কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা না। আমরা নিজস্ব গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য কোনো চেষ্টাই করলাম না, শুধু এলএনজির দিকে গেলাম। এটা ডেফিনেটলি একটা বড় ধরনের ভুল ছিল, ভ্রান্তি ছিল এবং অপরাধ ছিল। সেটার পিছনে হয়তো দুর্নীতির উদ্দেশ্য ছিল, ব্যবসায়িক ভাবে যে ব্যাপকভাবে আমরা যে আমদানি করব, আমদানি থেকে কমিশন পাওয়ার একটা ইস্যু ছিল। সেখানে হয়তো আমরা যেই রকমের বিনিয়োগ আমাদের করা উচিত ছিল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে, সেটা আমরা করি নাই। রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো সবগুলো এখন বন্ধ হয়ে গেছে, এখন কোনো রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে নেই। এগুলো সবই বাতিল করা হয়েছে, চুক্তি আর কোনো রিনিউয়াল করা হয়নি। গ্যাস চুরি ঠেকানো যাচ্ছে না কেন, এটা একটা বেশ ডিফিকাল্ট প্রশ্ন। গ্যাস চুরিটা মূলত হচ্ছে গৃহস্থালী খাতে, অর্থাৎ ডোমেস্টিক সেক্টরে। ডোমেস্টিক সেক্টরে আমরা যদি দেখি যে অ্যানোমালিটা কোথায়, আমরা 900 বা 1000 টাকা দিয়ে আমরা 2 চুলের একটা গ্যাস পাচ্ছি, সেখানে 1400 থেকে 1500 টাকা, 1400 টাকায় আমাদের একটা সিলিন্ডার এলপিজি, যেটা অল্টারনেট টু গ্যাস, এলপিজি দেওয়া হচ্ছে 1400 টাকায়। এই যে সার্বক্ষণিক ব্যবহার করছি 1000 টাকায় এবং 1400 টাকায় অনেক ফ্যামিলিরই হয় না, সেখানে 2টা সিলিন্ডার লাগে 2800 টাকা। এই যে বিরাট তারতম্য, দামের যে তারতম্য, সেটা কিন্তু একটা চরম ইকোনমিক ড্রাইভ হিসাবে, মার্কেটের একটা ইকোনমিক ড্রাইভ হিসাবে কাজ করছে। তার মানে যতবার আমি গিয়ে লাইন বন্ধ করে দিচ্ছি, ততবারই আবার, কারণ এই যে অর্থনৈতিক লাভের যে পরিমাণটা, সেটা অনেক বেশি। এই তফাৎটা যদি কম হতো তাহলে এত চুরি হতো না। যেহেতু বেশি, যেই কারণে সবাই অবৈধ সংযোগের মাধ্যমে, যেহেতু আমরা অফিসিয়ালি সব ধরনের গৃহস্থালী সংযোগ দেওয়া বন্ধ করে রেখেছি, যে তার কারণে অবৈধ সংযোগ সবাই নিচ্ছে। এরপরে শিল্প কারখানাও অবৈধ সংযোগ আছে, একদম যে নাই তা না, আগে থেকে কমেছে, কিন্তু শিল্প কারখানায় এখনো অবৈধ সংযোগ আছে। তবে মূলত ডোমেস্টিক সেক্টরে এই চুরিটা বেশি হচ্ছে। এইটা বন্ধ করতে গেলে কাঠামোগত পরিবর্তন দরকার। সেই কাঠামোগত পরিবর্তনটা কি হতে পারে? একটি কথা আমার কাছে মনে হয়, আমরা যদি প্রিপেড মিটার দিয়ে আমদানিকৃত মূল্যে গ্যাস সরবরাহ করি এবং সবার জন্য যদি বৈধ করে দিই,
অবৈধ সংযোগের মূল কারণ যদি আমি দূর না করতে পারি, অর্থাৎ দামের তারতম্য যদি আমি দূর না করতে পারি, তাহলে কিন্তু অবৈধ সংযোগ বন্ধ করা যাবে না, এটা চলতেই থাকবে। কিন্তু এটাকে বন্ধ করতে হলে বৈধ কানেকশন দিতে হবে। বৈধ কানেকশনটাতে আমি লস দিয়ে দিব না। আমার আমদানিকৃত জ্বালানি 57 টাকা 58 টাকা পার মিটার কিউব পড়ে, সেই মূল্যে আমি মিটার সহ সংযোগ দেব। তাতে যদি কেউ রাজি হয় হবে, তখন যদি দেখা যায় যে এলপিজির দাম কম পড়ছে, তখন অনেকে সংযোগ নিবেই না, বলবে যে ঠিক আছে আমি এলপিজি করব। তখন আমরা গিয়ে প্রসিকিউট করতে পারবো, তখন আমরা গিয়ে তাকে মানে একই জায়গায় দুই রকমের সিস্টেম থাকলে আসলে এটা খুব ডিফিকাল্ট টু স্টপ। এখানে প্রশ্ন করা হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অনিয়ম তদন্তে কোনো কঠোর উদ্যোগ নাই কেন? আমার প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে এই কঠোর উদ্যোগ আছে? শুধু জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে কেন বলা হচ্ছে? ব্যাংকিং খাতে কোথায় কঠোর উদ্যোগ হচ্ছে? এত যে টাকা চুরি হয়ে গেল, সেটা কত কঠোর উদ্যোগ আমরা কোথায় দেখতে পাচ্ছি? সো কঠোর উদ্যোগের ব্যাপারটা সামগ্রিক, এটা শুধু যে একটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য হবে তা না, এটা আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে, সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। তো সামগ্রিক প্রক্রিয়ায় যখন কাজ শুরু হবে, তখন এই ক্ষেত্রেও কাজ শুরু হবে। হ্যাঁ, গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণ হচ্ছে না, এইটা হচ্ছে জবাবদিহিতাকে এড়ানোর জন্য একটা সবচেয়ে বড় অস্ত্র তারা ব্যবহার করেছে বিগত সরকার। গণশুনানি বন্ধ করে দিয়ে বিইআরসি অর্থাৎ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে যে দাম নির্ধারণ প্রক্রিয়া, সেইখানে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা প্রক্রিয়া ছিল, সেটাকে বন্ধ করে আরবিট্রারিলি নিজের খেয়াল খুশি মতো বিদ্যুতের দাম বাড়ানো কমানোর যে একটা প্রক্রিয়া, সেটা তারা করেছিল। এটা ডেফিনেটলি একটা ভুল উদ্যোগ ছিল, এবং এইটা আমি মনে করি এখন যে সরকার এসছে তাদের উচিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট 2003-এর আওতায় যেই ইয়েগুলো আছে আমাদের কমোডিটিগুলো বা প্রোডাক্টগুলো, তেল হোক, গ্যাস হোক, এগুলো বিদ্যুতের দাম হোক, এগুলো ট্যারিফ নির্ধারণের যেই প্রক্রিয়া, সেটা বিইআরসির কাছে ফিরে দেওয়া উচিত, এবং আবারও সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এগুলো নির্ধারণ করা উচিত। বিপিসি হলো বাংলাদেশের সবচেয়ে অস্বচ্ছ একটা এজেন্সি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কখনোই সঠিকভাবে, ইভেন আমার খেয়াল আছে প্রায় 10 বছর আগে IMF এর একটা সাহায্যের শর্ত ছিল, সব অফ অল দ্য এজেন্সিস বিপিসি অডিটিং করতে হবে ইন্টারন্যাশনাল একটা অডিট ইয়েকে দিয়ে। এবং এই অস্বচ্ছতার পিছনে ডেফিনেটলি সরকারের স্বার্থ জড়িত। একটি হচ্ছে যে রেভিনিউ আর্নিং যেটা হয়, সেটা একটা বড় অংশ তেলের মাধ্যমে আসে, সেটা যেন এক্সপোজ না হয়, এবং লস দেখিয়ে দেখিয়ে বলে বলে যারা আরও বেশি উচ্চ মূল্য নির্ধারণ করে যেন তারা আরও বেশি রেভিনিউ আর্ন করতে পারে, সেটার কারণে এটাকে সবসময় অস্বচ্ছ রাখা হয়েছে। ইভেন বর্তমান সরকারের ক্ষেত্রেও প্রক্রিয়াটা অস্বচ্ছ রয়ে গেছে এখনো। এই যে তেলের দাম $125, পেট্রোলের দাম $109, সেটা যে বলা হয়েছে সেটা পুরনো পদ্ধতিতেই বলা হয়েছে। এই প্রক্রিয়াটা বিপিসি কি, এলপিজির মূল্য যদি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে নির্ধারণ করতে পারে একটা ফর্মুলার মাধ্যমে, যে ফর্মুলাটা গণশুনানির মাধ্যমে সৃষ্টি হয়েছে, সবার মতামতের ভিত্তিতে সৃষ্টি হয়েছে, এটার মাধ্যমে যদি এলপিজির মূল্য নির্ধারণ করতে পারে, তাহলে তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেন বিইআরসি পারবে না, এটার আমি কোনো যৌক্তিকতা দেখি না। এই ক্ষমতাটা এখনো সরকারের কাছে আছে, মন্ত্রণালয়ের কাছে আছে। আমি মনে করি এটা বিইআরসির কাছে দিয়ে দেওয়া উচিত, এবং পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে একটা ফর্মুলার মাধ্যমে, যেই ফর্মুলাটা সবার কাছে পরিষ্কার থাকবে, সেভাবে করা উচিত। দেশে তো জ্বালানি আমদানি নির্ভরতা হচ্ছেই। আমাদের যে 2016 পিএসএমপি পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান এবং 2010-এর পিএসএমপি যেটা তার আগেও ছিল, এই দুটো মাস্টার প্ল্যানই, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অর্থাৎ বিদ্যুৎ খাতের যে মাস্টার পরিকল্পনা, এই দুটোই আমদানি নির্ভর পরিকল্পনা। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 62% প্রাথমিক জ্বালানি সরাসরি বিদ্যুৎ
এবং ৬২% প্রাথমিক জ্বালানি আমরা আমদানির মাধ্যমে আনছি। এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতের কাছ থেকে আমরা যে এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যুৎ আনছি ১১৬০ মেগাওয়াট, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই লাভজনক হয়েছে। আদানিটা যেমন অসম একটা চুক্তি হয়েছে, কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ভারত থেকে আমরা যে বিদ্যুৎটা আনছি, নেপাল থেকে আমরা আরো ৪০ মেগাওয়াট আনছি, এবং ভারত থেকে ভবিষ্যতে আমি মনে করি নবায়নযোগ্য জ্বালানিও আরো আনা সম্ভব হবে সাশ্রয়ী মূল্যে। সুতরাং আঞ্চলিক সহযোগিতা একেবারে বন্ধ করে দিব এটা আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার আছে, কিন্তু ন্যায্য এবং ন্যায়সঙ্গত যদি আমরা চুক্তি করতে পারি, তাহলে আমি মনে করি এই সহযোগিতা বাড়িয়ে নেওয়া সম্ভব, এবং তাতে সামগ্রিক সবার জন্যই এটা লাভজনক হবে। তার আরেকটি কারণ আমি বলছি যে আজকে আমরা দেখেছি যে আমাদের শীতকালীন সর্বোচ্চ চাহিদা হলো, মানে সার্বক্ষণিক চাহিদা, শীতকালীন সার্বক্ষণিক চাহিদা ৭,০০০ মেগাওয়াট, আর গ্রীষ্মকালীন সার্বক্ষণিক চাহিদা ১৩,০০০ মেগাওয়াট। এই যে শীতের সময় আমাদেরকে প্রায় ৫-৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখতে হয় ৪ মাসের মতো টাইম। এই ৪ মাসের এটা কিন্তু আমাদেরকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। এখন বলতে পারেন যে ক্যাপাসিটি পেমেন্ট কেন দিব, এরা তো বসে আছে ৪ মাস কোনো কিছু উৎপাদন না করে, কিন্তু গরমকালে তো এগুলো সব আমার লাগবে, সুতরাং এগুলোকে তো আমাকে বসিয়ে রাখতেই হবে এবং তাকে পেমেন্ট দিতে হবে, কারণ তারা তো এমনি এমনি বসে থাকবে না। তো এই যে শীতকালীন সময় যদি আমরা এই বিদ্যুৎটা আবার নেপাল, ভুটান, ভারতে যদি আমরা রফতানি করতে পারি, কারণ শীতকালীন সময় তাদের হিটিং এর জন্য অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন। নেপাল, ভুটানে অনেক জলবিদ্যুৎ আছে, যারা শীতের সময় সেই জল প্রবাহ বন্ধ হয়ে যায়, যে কারণে জলবিদ্যুৎ উৎপাদন কমে যায়, সুতরাং তাদের চাহিদার ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি আমরা পূরণ করতে পারি আমাদের এখান থেকে আবার রফতানি করে। সো আমদানি নির্ভরতা কমানোর আরেকটি বিষয় যেটা আছে, আমাদের নিজস্ব যে ৩টি জ্বালানির উৎস আছে, কয়লা, গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, এই ৩টার দিকে আমাদের নজর দিতে হবে, দেখতে হবে। কয়লার ব্যাপারে সবারই সেন্সিটিভিটি আছে আমি জানি, কিন্তু কয়লা দিয়ে কিন্তু আমরা ৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ চালাচ্ছি। ৭,০০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ ২৫ বছরের চুক্তিতে আমাদের দেশে স্থাপিত হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের চলতে থাকবে। কয়লা আমদানি করে আমরা কয়লা পোড়াবো। নিজস্ব কয়লার ব্যাপারে অনেক ধরনের সমস্যা আছে, সেগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যে আদৌ আমাদেরকে সেটা করে আমরা সেই এনভায়রনমেন্টাল ক্ষতি না করে আমরা কয়লা উৎপাদন করতে পারবো কিনা, সেই পরীক্ষা নিরীক্ষাটা আমাদের করা দরকার। আর গ্যাসের কথা তো আমরা বলেছি, ব্যাপকভাবে অনুসন্ধান করা দরকার। রিসেন্টলি আমাদের একটা তো আমাদের ব্যাপকভাবে এটা ব্যাপকভাবে অনুসন্ধান করা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন বর্তমানে যা আছে, নিজস্ব যেই মজুদগুলো আছে, যেই প্রমাণিত মজুদ আছে, সেখান থেকে আরো অতিরিক্ত গ্যাস উৎপাদন করা সম্ভব এবং নতুন গ্যাসও পাওয়া সম্ভব। আমাদের একটা সেটব্যাক হয়ে গেছে, আমরা যে অফশোরে যে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়েছিলাম, গ্যাস অনুসন্ধান করতে গিয়েছিলাম, সেখানে আমাদের বিডিং প্রসেস শেষ হয়েছে, কিন্তু কোনো একটিও বিডিংয়ে কেউ অংশগ্রহণ করেনি। 7 জন এটা কিনেছিল, কাগজ কিনেছিল, কিন্তু অনুসন্ধান করেনি, আগ্রহী হয়নি। এখন এটার জন্য নানা রকম কারণ থাকতে পারে, তো আমাদের নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের কোম্পানিগুলোর সাথে কথা বলে দেখতে হবে, বুঝতে হবে। তথ্যপাত্র আছে, আমাদের এখানে যে সার্ভে হয়েছে, সেই তথ্যপত্রের মাধ্যমে আসলে কি আমাদের কোনো সম্ভাবনা আছে কি নাই, সেটা আসলে পরিষ্কার হওয়া দরকার। পেট্রোবাংলা যদি আমাদেরকে জানায় যে হ্যাঁ সম্ভাবনা আছে, তাহলে যদি থেকে থাকে, তাহলে দেখতে হবে যে কেন আমরা এখানে আগ্রহী হলো না কোম্পানিগুলো। একটি তো অবশ্যই বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা তো স্থায়ী কিছু না, সুতরাং স্থায়ী একটা ব্যবস্থা না হলে অনেক সময় অনেক বিদেশি কোম্পানি তারা এসে এখানে বিনিয়োগ করতে চাইবে না, একটা ঝুঁকি থেকে যায়, সেই ঝুঁকির কারণে তারা করতে চাইবে না।
শেষে দুটো প্রশ্ন এসছে দুটো গ্রুপ সম্বন্ধে, এস আলম এবং সামিট গ্রুপের বিদ্যুৎ দুর্নীতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? এখানে দুর্নীতির ব্যাপারগুলো আমি আগেই বলেছি, এগুলো আসলে ফরেন্সিক স্ক্রুটিনি লাগবে। আমরা শুধু চুক্তি, কারণ আমি আগেই বলেছি সবকিছু কিন্তু আইনের মাধ্যমে হয়েছে, সেইখানে কি ধরনের ব্যত্যয় ঘটেছে সেটা দেখতে গেলে আইনজ্ঞের মাধ্যমে এগুলো দেখতে হবে। প্রতিটা চুক্তি পরীক্ষা নিরীক্ষা করে বের করে দেখতে হবে যে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। এটা শুধু এমনি হঠাৎ করে বলে দেওয়াটা আসলে কঠিন। তো আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি দল বিজয়ী হবে, একটি দল হয়তো রানার্স আপ হবে আমি বলবো, দুটো দলের মধ্যে যেহেতু আছে। তো বিতর্কটা আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনাকে প্রসারিত করতে সাহায্য করে এবং অন্যের মতামত গ্রহণ করার ক্ষমতা তৈরি করে। এটা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা আমাদের নিজস্ব একটা মত নিয়ে আমরা মনে করি যে এটাই সঠিক এবং এটার বাইরে আর কিছু হবে না। বিতর্কে যারা অংশগ্রহণ করে তাদের কিন্তু ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন মতকে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা, সেটাকে চিন্তা করা এবং সেটাকে আবার যদি মনে হয় যে যুক্তিসঙ্গত তাহলে গ্রহণ করা, এটা কিন্তু বিতর্কের মূল উদ্দেশ্য। সুতরাং বিতর্ক যারা করে তারা কিন্তু মুক্ত চিন্তার অধিকারী হতে তাদেরকে অনেক সাহায্য করে। এবং আমরা যদি মুক্ত চিন্তার সামনে এগিয়ে না যেতে পারি, আমরা যদি নিজস্ব চিন্তায় কুক্ষিগত করে নিজেদের চিন্তা নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু দেশ অগ্রসর হবে না। আমাদের সামগ্রিকভাবে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং অন্যের মতকে সম্মান করে এগিয়ে যেতে হবে।